জনাব ইশতিয়াক আহমেদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও বলছিলাম যে 86, 91, 96, 2001 এবং 2008-এর পরপর 5 বার নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং পরবর্তী অনুষ্ঠানগুলি আমরা দেখার জন্য অপেক্ষা করছি। এই জন্যে আর বক্তৃতা নয়, সকলকে আবারও ইশতিয়াক আহমেদের পক্ষ থেকে এবং রিজার্ভ গ্রুপের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যার সড়ক উপস্থিতিতে আমাদের মাঝে প্রাণ সঞ্চার হয়েছে এবং যার প্রাণবন্ত চেষ্টায় সমৃদ্ধি স্মৃতি কলেজটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে বালিয়ারানীর গৌরব ঠাকুরগাঁ 2 সংসদীয় আসনের মাননীয় এমপি সমৃদ্ধি স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম এমপি, মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আজকে প্রাক্তন ছাত্র অর্থবর্ষের সভাপতি এবং অস্ত্র কলেজ থেকে যারা ভালো রেজাল্ট করে দেশের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা এবং মঞ্চে আছেন তারা ভালো বিষয়টি আমি আগে বলেছি। এটা হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রাক্তন ছাত্রছাত্রী লেখাপড়া করে চলে গেছে, তারা কিন্তু সায়ক হয়ে গেছে, তাদের কোনো আকর্ষণ এখানে থাকার কথা না। একটা লোক যখন সামনে চলে যায় পিছনে কিন্তু টাকা কম, পিছনে টাকা দেখা অবকাশ যান না। পৃথিবী যেভাবে আগাচ্ছে তাতে মানুষ পিছনে কিন্তু ফিরে তাকাচ্ছে না। কিন্তু আমাদের এই সমৃদ্ধি স্মৃতি কলেজে আমাদের যে সমস্ত স্টার, যে সমস্ত তারকা ছাত্র আজকে দেশের বিভিন্ন জায়গায় আমাদের এই বালিয়ারানী কলেজের, বালিয়ারানী থানার এবং এই এলাকার মান সম্মান বৃদ্ধি করেছে, তারা আজকে যাদের আগামী প্রজন্ম তাদের মতোই গোটা দেশে এবং গোটা দেশের বিভিন্ন স্তরে সমাজ সেবা থেকে আরম্ভ করে প্রতিটি স্তরে বালিয়ারানীর নাম পৌঁছাতে পারে এবং বালিয়ারানীর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, যদিও প্রাক্তন ছাত্ররা আমার চাইতে অনেক বয়সে কম, আমি তারপরেও আমি তাদের প্রতি বছর না এবছর এই বর্ষা ভাদরের দিনে এত কষ্ট করে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, এই জন্য আমি শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা অবনত মস্তকে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি অত্র কলেজের যারা ছাত্রছাত্রী তোমার বর্তমান আছো, দয়া করে প্রাক্তন ছাত্রদের কার্যের থেকে শিক্ষা গ্রহণ করো। আর এইখানে শিক্ষক মন্ডলী আপনারা দয়া করে বিষয়টি একটু আমলে নেবেন। এত বড় একটা অনুষ্ঠান করছে প্রাক্তন ছাত্ররা, আপনারা এই কলেজে চাকরি করেন, এই কলেজে পয়সা দিয়ে আপনাদের সংসার চলে, অথচ এইখানে আপনার অনুপস্থিত। আমি এই কলেজের গভর্নিং বডির সদস্য, আমি সভাপতি, সদস্য আমি সভাপতি। আমি কিন্তু বিষয়টি সহজভাবে নিচ্ছি না এবং আজকে যারা
এই অনুষ্ঠানে অনুপস্থিত তাদেরকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমি এই প্রিন্সিপাল সাহেবের প্রতি আহ্বান জানাচ্ছি। তারা কারণ দেখাবে কি কারণে তারা আজকে আসতে পারে নাই। বয়সজনিত কারণ, এই ডায়াবেটিস, তারপরে হৃদযন্ত্র, ব্লাড প্রেশার নিয়ে একটা সমস্যা হয়েছিল। ডাক্তার আমাকে 48 ঘন্টা পূর্ণ বিশ্রাম দিতে বলেছে। তারপর কিন্তু আমি প্রাইভেট ডায়ালিতে কাজে গেছি, এখন 48 ঘন্টা পাওয়া হয়নি, আমি কিন্তু এই অবস্থায় নেমে আসছি। অথচ আমার সিট নম্বর নেবে এবং যাদের বয়স আমার চেয়ে অনেক কম, কারণ আমার মতো বয়স করে তারা রিটায়ারমেন্ট করে যাবে, তাই না? আমার মতো বয়স 67 চলছে, আর আমার কাছে সমান বয়স। এই জন্য তাদের এখানে না আসার কোনো কারণ আমি দেখি না, এবং তাদের এই অনুষ্ঠানের প্রতি যে অবহেলা, আগামীতে এটা সহজভাবে গ্রহণ করা হবে না। করে এই জিনিসটা দেখেন। আর এটা ঠিক যে আমি 5 বার নির্বাচিত হয়েছি, 27 বছর ধরে এমপি করতেছি, কিন্তু একটা জিনিস, যখন আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় কলেজে প্রতিষ্ঠা করেন, তো কিছু লোক তার কানবাড়ি করেছিল যে আমি এই কলেজ প্রতিষ্ঠার বাধা। এটা অনেক পরে আমি বুঝতে পারছিলাম যে না, এই বাধা না, আমি তাকে সাহায্য করতে চাই। তারপরে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমাকে চায়ের দাওয়াত দেন এবং আমাকে বলেন, বাবা একটা ভুল হয়ে গেছে, এটা তোমার আমার ভিতরে গ্যাপ হয়ে গেছে। তো যাও, আমি তো বাইরের মানুষের উন্নতির জন্যই এটা করেছি, এখানে আমার ছেলে মেয়ে লেখাপড়া করবে না, এখানে তো বাইরের লোকজন করে বাইরে এমপি চলে। তো তোমার কাছে আমার অনুরোধ যে প্রতি মাসে মাসে আমার পক্ষে টাকা দেওয়াটা সম্ভব না। আমি জমি কিনে দিয়েছি, বিল্ডিং করে দিয়েছি, আর স্কুলের কলেজের শিক্ষকদের বেতন অর্ধাবধি আমি দিচ্ছি, কিন্তু আমি আমার উপর হায়াতে মানুষ মরছি, কখন মনে ঠিক নাই, তখন কলেজ বন্ধ হয়ে যাবে। আজকে তোমার কাছে আমার ছেলে হিসেবে অনুরোধ রইল, তুমি যেভাবে হোক তুমি এমপি ভুক্ত করে দেবে, আমি অক্ষরে অক্ষরে পালন করবো, এবং যেভাবে হোক আমরা সরকারে থাকে না থাকি, কাজ কিভাবে আদায় করতে হয় এটা আমার জানা আছে, আমি ইনশাআল্লাহ এটা বিভক্ত করে দেবো বলে আমি শ্রদ্ধা জানাই। ওরা যে বাবা সংসদ ভবনে গেলে তো পারমিশন লাগে, কার্ড লাগে, স্পিকার লাগে। আমি আমার এমপি স্পিকারটা ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম, উনি ওটা নিয়ে এসে বসছিলেন, ভিতরে ঢুকলেন, ঢোকার পরে আমার সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলো। শিক্ষামন্ত্রী দেখা করে দিলাম, শিক্ষামন্ত্রী ওখানে ছিলেন এবং উনি বললেন যে আপনি এত ভালো কাজ করেছেন, এমপি সাহেব আসছে, আমি কথা দিচ্ছি আপনারা একজনের প্রতিদ্বন্দ্বী ছিলেন, আজকে বৃহত্তর স্বার্থে দুইজনে মিলে এক হয়ে আমার কাছে আসছেন। আমি কথা দিচ্ছি যদি বাংলাদেশে এমপি হয়, আপনাদের কলেজটা অবশ্যই 1 নম্বরে এমপি মুক্ত হবে। এমপি মুক্ত হয়ে গেছে, এটা আমার একা অবদান না, এজামুদ্দিন সাহেবের এজামুদ্দিন সাহেবের এই ওনার যে উদারতা, ওনার যে কলেজের প্রতি যে একটা ভালোবাসা, আন্তরিকতা, তার একটা পরিচয়, যার জন্য তিনি কিন্তু আমার কাছে গিয়েছিলেন। নূতন ব্যাগ পরীক্ষা দিতে হবে কোথায়, কাগজে। তো বোর্ডের আগে কি হলো, আমাদের প্রিন্সিপাল সাহেবরা গেলেন, আমাদের প্রিন্সিপাল তখন ছিলেন আশরাফুল সাহেব, অত্যন্ত জ্ঞানী মানুষ, রিটায়ার্ড প্রিন্সিপাল উনি, ওনাকে আমরা নিয়ে আসছিলাম। উনি বোর্ড টোর্ড ঘুরে আইন কানুন ঘিরে দেখলেন যারা প্রথম কলেজ হিসাবে
একবারে সেন্টার হবে না। আমাকে প্রিন্সিপাল সাহেব আমার কাছে গেলেন, আমার ছোট চাচা মরিমাজাউদ্দিন সাহেব উনিও টেলিফোনে বললেন যে বাবা পরীক্ষাটা কি ওখানে করা যায় না? আমি বললাম যে চাচা একটু তো পাহাড় আছে, এটা হবে না, তবে আমি চেষ্টা করছি যাতে করা যায় এবং ইনশাল্লাহ হবে। গেলাম, আমি বললাম যে এই ঘটনা, বলে হ্যাঁ আমি তো বলেছি আপনাদের এমপিও করে দেবো, এমপিও না, এমপিও দুজনেই করে। আমার এই যে পরীক্ষাটা এবার তো ফার্স্ট পরীক্ষা হচ্ছে, তো একটু অসুবিধা কি যে আমাদের তো ডিস্ট্রিক্টের সেন্টার বহু দূর, তো চিন্তা করার নেই, সেন্টার হবে, আর উদ্যান সেন্টার হবে। উনি বলে দেন টিএসকে বলে দেন সেন্টার পড়াশোনার জন্য বলে দাও চেয়ারম্যানকে, পরে প্রিন্সিপাল সাহেব ওখানে আবার ওই চেয়ারম্যান সাহেব আবার অনেক বিবাহ করলো, আইন কানুন ওই স্বয়ং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করলেন, শিক্ষা সচিবের সঙ্গে আলাপ করে মন্ত্রীর সঙ্গে আলাপ করলেন যে স্যার এটা তো কোনো মতেই সম্ভব না, প্রথম করে এটা তো অনেক টার্মস এন্ড কন্ডিশন তৈরি করে না, অনেক আইন কানুন বানাতে হয় এই জন্য। উনি বললেন এমপি সাহেব এখানে আসছিলেন, আমি ওনাকে কথা দিছি কি আইন বানাতে হবে তোমরা লিখে পাঠাও, আমি পাস করে দেব। তারপরে উনি আর কোনো কথা বলার সুযোগ দেননি। উনি বললেন যে আমি কথা দিচ্ছি সেন্টার বাইরে নিতে হবে, এটা আমি চাই, কেমন হবে সেটা আপনি বুঝেন। এই মনে রেখে দিচ্ছেন সেন্টারটি যেখানে হয়েছে। আমি বললাম কেন্দ্রীয় মিনিস্টারকে, উনি বললেন যে 24 ঘন্টার ভিতরে ট্রেনটি সংযোগ দেওয়া হবে, এবং প্রিন্সিপাল সাহেব আছেন উনি তখন পড়াশোনা ছিলেন, 24 ঘন্টার ভিতরে ছুটি খেয়ে রাতারাতি ওরা ট্রেনটিতে সংযোগ দিয়েছে টেলিফোনে সেন্টার করার জন্য। এইভাবে প্রত্যেকটি কাজে যখন আমার সাহায্য চেয়েছে আমি সাহায্য করেছি। যতদিন বলুন প্রতিষ্ঠাতা মহোদয় ছিলেন, প্রতিষ্ঠাতা মহোদয় চলে যাওয়ার পরে মাঝখানে একটা আবার গ্যাপ হয়ে গেছে। আমার যখন ক্ষমতায় ছিলাম না, মাঝখানে জামাত ক্ষমতা আসছে, আসার পরে তখন আর আমার দাওয়াতও পাই না। কমিটিতে থাকা তো দূরের কথা, পদাধিকার বলে এমপিরা তারা নিজের নির্বাচনী এলাকায় এমপি হতে পারবে, ইচ্ছা প্রকাশ করে হতে পারবে। তো আমি সভাপতি তো দূরের কথা, আমাকে সদস্য তো রাখে নাই। কোনো অনুষ্ঠান হলে আমাকে একটা খামে দাওয়াত দিলে যে এই খামটাও করায়। এখন বলেন আমি কেমন করে করবো, কেমন করে ডিগ্রি করবো, কেমন করে বিল্ডিং করবো, যদি না ডাকে জোর করে আমি করে দেবো পারে। যা হোক ক্ষমতার পরিবর্তনে আমরা 86 সালে 96-এ যখন আমরা ক্ষমতা আসছি, কলেজের সভাপতি আমি হয়েছি। হওয়ার পরে এই কলেজের উন্নয়নের জন্য আমি তখন চেষ্টা শুরু করেছি। এখানে আমার মনে আছে 2 বছর আগে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি কথা দিয়েছিলেন এটা ডিগ্রি হবে, আপনি কথা দিয়েছিলেন এটা অমুক হবে তমুক হবে, কিন্তু কিছু তো হয় না, কিছু করতে পারেন নাই। আমি জমায় বলছিলাম বাবা কথা আমি শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু মাঝখানে যে সময়টা ছিল ওই সময়টা আমি ছিলাম না, আমাকে রাখাই হয়নি। আমি করবো কেমন করে, যদি রাখা না কাজটা আমি করতে পারবো না। যা এখন আমি আছি, আমি ওইবার ঘটনা দিয়েছিলাম ডিগ্রি হবে, ডিগ্রি কিন্তু হয়েছে। কম্পিউটার ল্যাব এটা আমি বলেছিলাম এবং এটা ইনশাল্লাহ হয়ে গেছে। দাবি উঠছে হোস্টেলের জন্য জমি নেওয়া হয়েছে এবং এটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষে থেকে তারা ঘোষণা দিয়েছেন হোস্টেল তারা অবশ্যই করে দেবে। যদি কোনো কারণে হোস্টেল না হয় আর যদি আওয়ামী লীগ আমার আরেকবার ক্ষমতা আছে, আমি ঘোষণা দিচ্ছি সরকারিভাবে হোস্টেল তৈরি হবে 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 ইনশাআল্লাহ। তখন আমরা কলেজে কিছু ছিলাম না, সদস্য ছিলাম না, কাজে কলেজের জন্য কিছু আমরা দাবি করতে পারি নাই, তুমি জানো নাই। এখন তো সভাপতি আছি,
ওনার সঙ্গে আলাপ হয়েছে, উনি যদি এখানে আসেন অবশ্যই এটা ইউনিভার্সিটি কলেজ হবে, এখানে অনার্স কোর্স চালু হবে 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 ইনশাআল্লাহ। এই সরকার আসার পরে এই পর্যন্ত একটা এমপি মুক্ত হয় নাই। যদি কোন আমার নির্বাচন এলাকায় 4টা এখন ডিগ্রি কলেজ আছে, তাহলে একটা এমপি মুক্ত আমরা করে দিয়েছি লাইনটা আগে। এই 3টা বাকি আছে, কাঁঠালরানী, হরিপুর আর মালিরানী। বাইরানি হচ্ছে আমার নিজের হুম থানা উপজেলা। আমি কথা দিচ্ছি, একটা কলেজ যদি এমপি মুক্ত হয় ডিগ্রিতে, সেটা এই কলেজ অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা নতুন একাডেমিক ভবন পাস করে দিয়েছি অনার্স কোর্স চালু করার জন্য। আমরা প্রায় 1.5 কোটি টাকা দিয়ে এইখানে নতুন এই সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হবে 3তল ভবনে ইনশাআল্লাহ। 1.5 কোটি টাকা ব্যয়ে এটা এই সরকারের আমলে হবে নির্মাণ ইনশাআল্লাহ। তবে অর্থ প্রাপ্তির সাপেক্ষে এটা কিন্তু অলরেডি পাস হয়ে আছে। এরপর আমরা এই সরকারের আমলে আমরা সাধারণ মানুষের ছেলেরা যাতে এই কলেজে আসতে পারে, পড়তে পারে, এই জন্য কৃষকের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছি। আমি নিজে ক্লাস 5 বৃত্তি পরীক্ষা দিয়ে গেছি আগুন গায়ে মুসলে গাড়িতে চলে, সকাল সকাল করে সন্ধ্যায় রওনা হয়েছি, ভোরবেলা গিয়ে পৌঁছেছি। এইভাবে পরীক্ষা দিছি মুসলে গাড়ি চড়ে। তো ওই স্কুলের পাশে একটা জায়গায় ঘোরা ফেলছিলাম মেলার সময়। ওই আলো খান আলো দেখার নাই, বিয়া মেলা এখন অনেকে ঘোরা ফেলে, ওরকম ঘোরা ফেলে আমি 2 দিন থেকে ওখানে পরীক্ষা দিয়েছিলাম। এখন বৃত্তি পরীক্ষা বাইরে নিতে হয়। এসএসসি পরীক্ষা আমরা দিতাম ঢাকুরা, এসএসসি পরীক্ষায় বাইরে নিতে হয়। আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছিলাম দেওয়ার পরে ঢাকুরা ফার্স্ট ব্যাচ আমি। এখন ডিগ্রি এটাও কিন্তু আমাদের এই বাইরে নিতে হচ্ছে। হচ্ছে না ভালো ওখানে কোথাও হচ্ছে গানের সঙ্গে বলে সেন্টার করার পক্ষে একদিন আছে। আমি ঘটনা দিচ্ছি, এখন পাঞ্জেরানি এবং লাইনি 2টা কলেজ হয়েছে ডিগ্রি। আগে একটা ছিল, ছাত্র সংখ্যা কলেজ ছিল না, কম ছিল, মানে এটা মানে কন্ডিশন ফুলফিল হচ্ছিল না। আগামীতে যে ডিগ্রি পরীক্ষা হবে ইনশাআল্লাহ এই পাঞ্জেরানিতেই বাইরে ছেলেরা ডিগ্রি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। তাতে ছেলেগুলোকে বাপ না বলে বেড়া বলে দেবে লাভ করার নাই, চাকরি বাকরি মাপ বলে আমরা হবে তো বলি আলু হওয়াটা এইটা যেন না বলে। এই জন্য আপনার দেখছেন যে এই জমিতে আগে ধান হতো 10 মণ 8 মণ, ওই জমিতে এখন ধান হয় 30 মণ 33 মণ। আমরা বিজ্ঞান বা প্রযুক্তি প্রয়োগ করে আজকে শিক্ষায় আমরা এই আধুনিক কৃষি ব্যবস্থার একটা আধুনিকরণ করেছি। আপনারা জানেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতি, আমার অধীনে 42 জন ডক্টরেট করা লোক আছে বিজ্ঞানী, যারা এতে শুধু কৃষির উপর গবেষণা করছে, কৃষকের ভাগ্য পরিবর্তন করার জন্য। তাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি, ছোট্ট একটা দেশ, যারা অল্প লোক বেশি, এখন অল্প জমিতে বেশি ফসল হয় এবং 1 ফসল আগে হতো, এখন 2 ফসল করছি, যেটা 3 ফসল করা যায়। এই জন্য তোমাদের ব্যবস্থা অবশ্যই করতে হবে যেন আমাদের বিজ্ঞানীরা রাত দিন পরিশ্রম করে। আপনারা জানেন আজকে ফসল ফলনটা এটা অনেক বৃদ্ধি করেছে। আগে আলু বিঘা হতো 20 মণ, খুব জোরে দিতে হতো 30 মণ, এরপর আমি খবর পাইনি, ফলন হতো। এইবার আমি নিজে রনবাগ নামে একটা জায়গায় আলু করেছি। ওই আমার জায়গার নাম ছিল
ওই ওই যে আমাদের পাল্টিঘা যেখানে হতো মাত্র 20 মণ 30 মণ আমি নিজে আলু করতে পারিনি, সেখানে 1 বিঘায় 160 মণ আলু রয়েছে। এবং আমি সেখানে গেছি, দেখেছি ওরা আলুটা 3টা ভাগ করেছে। বড় আলুটা খুব বড়, যেটা এটা নিচে ওই যে চাইনিজ যেগুলো রেস্টুরেন্ট আছে সেখানে ওই যে কি বলে ওগুলোকে ওই কেটে কেটে বিক্রি করে ফিঙ্গার সেটা করে। আরেকটা মাঝারি আলু আছে যেটা কৃষকরা বেশি নেয়, মানে সাধারণ মানুষ, শহরের মানুষ। আর ছোট আলুটা বুড়া আলু অনেক আলাদা আছে মানুষ, টুকটাক তো কাজ হবেই, সবই বন্ধ হয়ে গেছে এখন। মাছ অনেক আলাদা আছে, ধানের দাম, চাউলের দাম সব কিছু আছে। সেই ব্যবস্থা আমার গোবিন্দ নলকূপ এখন যে যেখানে চাচ্ছে সেখানে আমরা দিচ্ছি। ভীষণ 21 আমরা ঘোষণা করেছি, পক্ষে ছিল। আর যে বোমাটা গাড়িতে পড়তে থেকে কিন্তু এটা বাদ হয়নি, গড়পড়া যে দিয়ে বাদ করেছে বলে রক্ষা পাইছে। আওয়ামী লীগকে নির্মূল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি ISI চক্রান্ত করছে, কিন্তু চক্রান্ত ব্যর্থ করে আওয়ামী লীগ ক্ষমতা আসছে। চক্রান্ত বিচারের রায় কার্য করেছে, কার্যকর ওরা আপিল করতেছে, আপিলের পরে এইগুলো কার্যকর ইনশাল্লাহ হবে। অনেকেই বলছে যে আওয়ামী লীগ কি কার্যকর করতে পারবে, পরদিন ইনশাল্লাহ আপিল টেবিল করে চালাই দিব। ইনশাল্লাহ সেই দিন আর নাই। পার্লামেন্টে তো বিএনপি যায় না, জামাতও যায় না, জামাতে আর বিএনপি জামাতের লোকজন কিছু মনে করেন না, টেলিভিশন ঠিক মতো দেখে না, কারণ আওয়ামী লীগ একা একা পার্লামেন্ট আমের গুলি আসতে বলেন। আপনারা কি জানেন একটা আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতা আমরা বৃদ্ধি করেছি। এই বর্তমানে আব্দুল হামিদ সাহেব যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন, যদি গোলমাল তো হচ্ছে অনেক জায়গায়, এই যে হেফাজত ইসলামের নাম দিয়ে অনেক আরো হতে পারে, দেশ চলাবে। 3 মাসের জায়গায় 24 মাস নিয়ে গেছে, যায় নাই? 5 বছর ছিল ক্যাপ্টেন গভর্নমেন্ট, 2 বছর ছিল। সংবিধানে কি আছে? 3 মাস, 90 দিনের ভিতরে ইলেকশন করতে হবে। 90 দিনের ভিতরে ইলেকশন করাই নতুন পার্টি তৈরি করে ওরা ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করেছিল। 40 বছর না, ভিশন 21 এটা আমার মাথার না। তথ্য প্রযুক্তি আমি সভাপতি, এই ব্রেন হচ্ছে আমাদের জয়ের, এই ব্যাপারে PhD করতে ডক্টরেট করেছে। ভিশন 21 পরিকল্পনা তার BBA এখানে করতে পারবে, তারপরে এখানে থেকে আপনার এগ্রিকালচারে পড়তে পারবে। এমনি করে বিজ্ঞানের জন্য সাবজেক্ট আছে যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট, এরকম 12টা সাবজেক্ট এখানে অনার্স করতে পারবে। আমরা এর মধ্যে শেখ হাসিনা যদি আসেন আমাদের নির্বাচনের সময় উনি ঘোষণা দিয়ে যাবেন, পালিরানি শহীদ আকবর আলী বিজ্ঞান প্রযুক্তি কলেজ বিশ্ববিদ্যালয় করা হলো। পালিরানিতে অবশ্যই বিশ্ববিদ্যালয় হবে বিজ্ঞান প্রযুক্তি, আর সাধারণ বিশ্ববিদ্যালয় অবশ্যই হবে একটা চাই, খানুগায়ও আছে। এখানেও খানুগা জেলায় একটা বিশ্ববিদ্যালয়, জেলায় বিশ্ববিদ্যালয় আমি চাই। আর বিজ্ঞান মুক্তিযুদ্ধের রক্ত আমার গায়ে, আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আমার সবাই লড়াই করেছে দেশটার জন্য। এই দেশটা অবস্থা খাওয়া খুব খারাপ লাগে। আজকে এখানে অনুষ্ঠান হবে, একটু পরে গান হবে, নাচ হবে, এবং ওইটার জন্য আপনার সবাই স্থির হয়ে আছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, দয়া করে প্রতি বছরের ন্যায় এই বছরও যাতে আপনার নাচ গান, শিক্ষা অনুষ্ঠান, সাহিত্যিক অনুষ্ঠান সুস্থ দেওয়া, এই জন্য আপনাদের সবার সহযোগিতা বিচার অবশ্যই আমরা এই সরকার করবে, কঠিন থেকে কঠিন শাস্তি করে থাকে।
ভুল ত্রুটি হলে মাপে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শহীদুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে, শহীদুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় এইটাই এককালে ইউনিভার্সিটি হোক, এইটাই আমি কামনা করছি। এই বলে শেষ করছি। জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম এমপি তাকে তার সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে একটি ছোট্ট ঘোষণা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের শহীদুদ্দিন স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা জনাব মরহুম ইজাবুদ্দিন আহমেদের সহধর্মিণী রাবেয়া আহমেদ অত্যন্ত অসুস্থ ও প্রায় মৃত্যুসজ্জায়। আমরা সকলেই তার মঙ্গল কামনা করছি এবং তিনি দোয়া প্রার্থী। গর্বিত সফল মেধাবী ছাত্রদের এবং ছাত্রীদের ক্রেস্ট প্রদানের পালা। এবারে যারা 2013 সালে এইচএসসিতে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে, অর্থাৎ A+ পেয়েছে, আমি তাদের অনুরোধ জানাবো মঞ্চে এসে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ ও সভাপতির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। সভাপতি ও প্রধান সমন্বয়কারী জনাব ফয়সাল কবির সৌরভকে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বালিয়াডাঙ্গি উপজেলার ঠাকুরগাঁও 2 আসনের 5 পদের নির্বাচিত প্রতিনিধি জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম এমপি, সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, আমাদের অত্যন্ত আরো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি ইজাব গ্রুপের বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক জনাব ইশতিয়াক আহমেদ, তার পক্ষজন এখানে উপস্থিত আছেন জনাব নুরুল হুদা স্বপন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আর যারা বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী, অত্র কলেজের অধ্যক্ষ জনাব বেলাল রব্বানী স্যার, এবং সেই সাথে আমাদের টিচার ছিলেন যিনি জনাব মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ লাহিড়ী ডিগ্রি কলেজ। আমি সেই সাথে উপদিষ্ট উপদেষ্টাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ বাহিনী, অত্র কলেজের শমীউদ্দিন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালনা পরিষদ, বিগত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অত্র কলেজের সাবেক এবং বর্তমান সদস্য, সংগঠনের সদস্যবৃন্দ এবং সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি পরম করুণাময় আল্লাহকে, যিনি যার অশেষ রহমতের ফলেই আমরা দিনের শেষ ভাগে হলেও আকাশটা একটু ভালো পেয়েছি। আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি মরহুম ইঞ্জিনিয়ার ইজাবুদ্দিন আহমেদকে, যার অনেক কষ্টের ফসল আজকের এই শহীদুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে, যিনি অনেক কষ্টসাধ্য। আমরা 3 দিন ওনার কাছে গেছি, উনি খুব অসুস্থ ছিলেন এবং ব্যস্ত ছিলেন, তারপরেও আমাদের অনুষ্ঠানে আমরা যখনই ডাক দিই উনি আমাদের অনুষ্ঠানে সারা দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত অতিথি, বিশেষ অতিথি মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটু কথা বলবো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আমাদের অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। অনেকেই বলেছেন আমাদের টিচাররা অনুপস্থিত, আমরা দেখছি আমাদের টিচাররা অনুপস্থিত, আমরা দাওয়াত পৌঁছে দিয়েছি, তবে বৈরী আবহাওয়ার কারণে, তাছাড়া আমাদের এই সংগঠন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তাদের সংগঠন, অত্র কলেজের সাবেক স্টুডেন্টদের সংগঠন, আর যারা সাবেক স্টুডেন্ট তারা কেউই সম্ভবত 95% হবে যে বালিয়াডাঙ্গির বাইরে, আউট অফ বালিয়াডাঙ্গি। যেটা আমরা আসি ঈদের 2 দিন আগে, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবার সাথে খুব ভালোভাবে যোগাযোগ করা, হয়তো একটা ফোন কল করি, ফেসবুক গ্রুপে দিয়ে দিই, কিংবা আপনাদের কাছে যারা খুব কাছাকাছি আছেন তাদের কাছে কার্ড পৌঁছে দেই। অনেকে আমাদের কাছে অভিযোগ করেন আমরা আপনাদের দাওয়াত দিতে পারি না। আপনারা যদি আমাদের জায়গা থেকে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের জায়গা থেকে আমরা মাত্র 20 থেকে 25 জন ছাত্রছাত্রী এটা ম্যানেজমেন্ট করি। আপনারা আসবেন, যদি আপনাদের ডিজনার করা হয় আমরা কথা দিচ্ছি আপনারা যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নেব। তবে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আগে আমাদের কাছে আসবেন। আমাদের পক্ষে সম্ভব না, 25 বছরে 25,000 স্টুডেন্ট বের হয়, 25,000 স্টুডেন্টের লিস্ট আমাদের কাছে নেই। আমাদের কাছে লিস্ট নেই কারা বের হয়েছে, কারা কি পজিশনে আছে। আপনারা, আমি কথা দিচ্ছি, আপনারা একবার আমাদের সংগঠনে এসে দেখুন, আপনাদের ডিজনার করা হবে না ইনশাআল্লাহ। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের যথাযথ প্রাপ্য সম্মানটুকু আপনাদের দেওয়ার। আর একটু বলবো,
সমীরুদ্দিন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বালিয়াডাঙ্গির বুকে এমন একটি সংগঠন যেটি বিভিন্নমূলক সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত এবং একমাত্র সংগঠন যেটি 1000 মানুষের চিকিৎসা ঔষধ সহ চিকিৎসা প্রদান করেছে, এমন একটি সংগঠন যেটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, এমন একটি সংগঠন যেটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যারা স্টুডেন্ট যাচ্ছে তাদেরকে সহযোগিতা করে। তো আমি আরেকটু বলবো, বালিয়াডাঙ্গি সমীরুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সমীরুদ্দিন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমরা সমীরুদ্দিন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এমন একটি সংগঠন যেটাতে আমাদের আলহাজ জহুরুল ইসলাম এমপি চাচা উনি সবসময় আমাদের বরাবরই আমাদের সহযোগিতা করে আসছেন, উপস্থিত অতিথিবৃন্দ বরাবরই সহযোগিতা করছেন। এটি এমন একটি সংগঠন যেটি পরিচালিত হয়, যাদের উপদেষ্টা পরিষদে আছেন 1 গ্রাজুয়েট তরুণ, যাদের উপদেষ্টা পরিষদের আমাদের 85% ফার্স্ট ক্লাস জব হোল্ডার, প্রথম শ্রেণীর কর্মকর্তা মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। এটি পরিচালিত হয় এমন সব ছাত্রছাত্রীদের দ্বারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করছে, অন দ্য ওয়ে টু বি এ গ্রাজুয়েট। আমি অনুরোধ করব আপনারা সবাই আসুন, আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে থেকে আগামীতে সমীরুদ্দিন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বালিয়াডাঙ্গি উন্নয়নের জন্য, বালিয়াডাঙ্গিবাসীর উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে বলবো যেটা যে সবাই অনেক দাবি দেওয়া হয়ে গেছে, আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। সবাই দাবি দিয়ে গেছেন। আমি এটুকু বলবো, আমাদের সংগঠন মূলত প্রতিষ্ঠিত জ্ঞান দ্বারা, অর্থাৎ কলেজ দ্বারা, কলেজ থেকে যারা বের হয়েছে তারাই, অর্থাৎ যারা পড়াশোনা করেছে তারাই। আমি বলবো আমাদের বালিয়াডাঙ্গির উন্নয়নের জন্য, আমাদের আলোকিত করার জন্য আরেকটু প্রয়োজন বালিয়াডাঙ্গিতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। এটা যদি আমাদের অতিথিরা সহ আপনারা যারা আছেন, যার যে অবস্থান থেকে আপনারা যদি এগিয়ে আসেন, এটা সম্ভব ইনশাআল্লাহ। আর আমি বলবো আমাদের প্রিন্সিপাল স্যারের একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে যে ভুল থেকেই শুদ্ধ হবে, শুদ্ধ থেকে পরিশুদ্ধ হবে। আমরা এখন ভুল পর্যায়ে আছি, আপনারা দিক নির্দেশনা দিবেন, আপনাদের সঠিক পরামর্শ দিবেন, এখান থেকে আমরা শুদ্ধ এবং শুদ্ধ থেকে পরিশুদ্ধ রূপে সমীরুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের স্টুডেন্ট সমীরুদ্দিন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বালিয়াডাঙ্গির বুকে একটি উজ্জ্বল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ম্যাগাজিনের ভুল ত্রুটিগুলোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা অর্থ, পরিশ্রম, বিজ্ঞাপন কিংবা মানসিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি। আমি আশাবাদ ব্যক্ত করবো আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেভাবে আমাদের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের সাংস্কৃতিক পর্বে আপনারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। পরিশেষে সবাইকে আপনাদের উপস্থিতি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, উপদেষ্টা পরিষদ সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে অনুষ্ঠানের অতিথিদের প্রতি। আমন্ত্রণ জানিয়ে প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তার আগে ক্রেস্টগুলো আমরা দিয়ে দিব, তারপরে আমরা প্রথম অধিবেশন সমাপ্তি করে দ্বিতীয় অধিবেশনে যাব। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সভার সভাপতি। শুধু দর্শক এবং তার প্রতি আমাদের ইশতিয়াক আহমেদের দাদি এবং দাদা জনাব মরহুম ইজাবুদ্দিন আহমেদ এবং বর্তমান মৃত্যুসজ্জায় আছেন রাবেয়া বেগম, তাদের দোয়া কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। সহায়িকা ইন্তেকাল করেছে, আমরা তার জন্য জনাব মরহুম ইজাবুদ্দিন আহমেদের জন্য এবং বর্তমান অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় রয়েছে
ইজাব পত্নী রাবিয়া আহমেদ, তার জন্য সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য এবং বালিয়াডাঙ্গিবাসী সকলের জন্য আমরা দোয়া করব। দোয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ওমর ফারুক, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمنا كما ربياني صغيرا আল্লাহ আমরা তোমার কর্তব্য আল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের মাঝে অনেকেই ছিল আল্লাহ আমাদের তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করতেছি আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিল